দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সিবিএসসি পরীক্ষা এবার যারা দিচ্ছ তাদের আমি ম্যারাথন ক্লাস শুরু করেছিলাম। আমরা গদ্য দিয়ে শুরু করেছিলাম। 4টি গদ্য আমাদের অলরেডি হয়ে গেছে, আপলোড দেওয়াও হয়ে গেছে। সেখানে আমি আমার ফোন নাম্বার বলেছিলাম যে তোমরা যদি কোনো সমস্যায় পড়ো আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের যথাসাধ্য সাহায্য করব। আর এক্ষেত্রেও আমি বলে রাখি 9563907590 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি যথাসাধ্য তোমাদের চেষ্টা করব, ফোন কেউ করবে না, বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি। তো হোয়াটসঅ্যাপ করে দিবে, আমি রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো, সাথে সাথেই দেওয়ার চেষ্টা করি সবাইকে। এর আগেও আমাকে অনেকজন হোয়াটসঅ্যাপ করেছে, রিপ্লাই আমি দিয়েছি, আমার যথাসাধ্য রিপ্লাই করেছি। এবার আমি যেটা এখন আলোচনা করব সেটা হলো কাব্য কবিতা যে রয়েছে তোমাদের 4টি, সেই কাব্য কবিতার সামান্য সামান্য আলোচনা এবং তার সাথে ছোট ছোট বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা। দেখো, প্রথমেই বলে রাখি কবিতা থেকে তোমাদের কোনো রকম ছোট প্রশ্ন আসে না। আমি যেহেতু এটা ম্যারাথন ক্লাস করাচ্ছি সেক্ষেত্রে আমি বলে রাখি আমি ছোট ছোট প্রশ্নই তোমাদের সাথে এখন আলোচনা করব। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমাদের কবিতাটি একটু বুঝতে সুবিধা হবে বা কবিতাটি থেকে একটু মেমোরাইজড তোমাদের ভালো হবে জিনিসটা। দেখো, বড় প্রশ্ন তো বলা সম্ভব নয়, এখন সবগুলো বড় প্রশ্ন আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি ছোট ছোট বিভিন্ন প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভিডিওটি, খুবই ছোট হবে, বেশি বড় হবে না। মন দিয়ে তোমরা দেখবে, আর তার সাথে যদি সম্ভব হয় দু একটি সমাস বা সন্ধি নিয়েও আলোচনা করে দেব। চলো তাহলে শুরু করি। প্রথমে আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের যে 4টি কবিতা আছে, 4টি কবিতার আমি মূল কাব্যগ্রন্থ তোমাদের সামনে তুলে ধরবো, এবং মূল কাব্যগ্রন্থ বলা হয়ে গেলে তারপরেই আমি এক এক করে কবিতার মধ্যে প্রবেশ করব। প্রথমে দেখো, তোমাদের যে কবিতাটি রয়েছে 3 পাহাড়ের কোলে, সেই 3 পাহাড়ের কোলে কবিতাটি নেওয়া হয়েছে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এই কাব্যগ্রন্থ থেকে। তারপরে যে কবিতাটি রয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই আয় আরো বেঁধে বেঁধে থাকি যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নেওয়া হয়েছে জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে। তারপরে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি হলো একাকারে, এই একাকারে নামক যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নেওয়া হয়েছিল বাঘ ডেকেছিল এই কাব্যগ্রন্থ থেকে। এরপর রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান, এই অস্ত্রের বিরুদ্ধে গান যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নেওয়া হয়েছে পাতার পোশাক নামক কাব্যগ্রন্থ থেকে। এবার আমি প্রথম যে তোমাদের কবিতাটি রয়েছে 3 পাহাড়ের কোলে, সেই 3 পাহাড়ের কোলে কবিতাটি নিয়ে একটু আলোচনা করে তার প্রশ্ন উত্তরে প্রবেশ করব। এখন আমরা 3 পাহাড়ের কোলে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা, এই 3 পাহাড়ের কোলে কবিতাটি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আমরা দেখতে পাই 3 পাহাড়ের কোলে নামক একটি স্টেশন, যে স্টেশনে আমাদের যে কবিরা রয়েছে সেই কবিরা 3 জোড়া চোখ, 3 জোড়া চোখ মানে 3 জোড়া মানে 6টা চোখ, এবং সেক্ষেত্রে 3 জন মানুষ মানে 3টে বন্ধু সেই 3 পাহাড়ের স্টেশনে গিয়ে নেমেছিল। এই 3 পাহাড়ের স্টেশনটা কোথায় জানো? মালদা স্টেশন, তোমরা নাম শুনেছো। সেই মালদা স্টেশন থেকে খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা ফারাক্কা, ফারাক্কার পরেই 3 পাহাড়, মানে ট্রেনের কথা বলছি আমি, এক্সপ্রেস ট্রেনে যদি যাও হার্ডলি 2 ঘন্টা লাগতে পারে 3 পাহাড় পৌঁছতে। সেই 3 পাহাড়ে প্রচুর পাহাড় টাহাড় রয়েছে, ঝাড়খণ্ডে অবস্থিত। তোমরা অন্য গাড়ি পথেও যেতে পারো। তো সেক্ষেত্রে এই 3 পাহাড় যে জায়গাটি রয়েছে সেই 3 পাহাড় জায়গাটিতে কবিরা নেমেছে, এবং কবিরা নেমে একটি সুন্দর মনোরম পরিবেশ সেখানে তারা পেয়েছিল। মানে তারা যেহেতু রাত্রিবেলা নেমেছিল, চারিদিকে নক্ষত্র এবং আকাশ ভর্তি তারা দেখে তারা মুগ্ধ হয়ে গেছিল। তারপর ধীরে ধীরে যখন সকাল হলো বা ধীরে ধীরে যখন সূর্য উদিত হলো, তখন তারা সেই 3 পাহাড়ের কোলে শক্ত সবুজ যে গা, সেই গাকে দেখতে পেল। আরো ডিটেলস লাইন বাই লাইন ধরে আলোচনা আমার প্লে লিস্টে আছে, এখানে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি না, একটু প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। এখন আমি কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। শহর থেকে কতজন ব্যক্তি 3 পাহাড়ের কোলে গিয়েছিল বলতো? আমি একটু আগে বললাম শহর থেকে 3 জন ব্যক্তি 3 পাহাড়ের কোলে গিয়েছিল।
কবিরা কিভাবে 3 পাহাড়ের কোলে গিয়েছিল? কবিরা ট্রেনে চেপে 3 পাহাড়ের কোলে গিয়েছিল। কবিরা কখন 3 পাহাড়ের কোলে গিয়ে নেমেছিল? কবিরা ভোরের আলো ফুটবার আগেই 3 পাহাড়ের কোলে গিয়ে নেমেছিল। ফ্রেমে কি আটকে গেল? দেখো, হাওয়া বিলাসী 3 জোড়া চোখ ফ্রেমে আটকে গেল। হাওয়া বিলাসী 3 জোড়া চোখ বলতে কি বোঝানো হয়েছে? হাওয়া বিলাসী 3 জোড়া চোখ বলতে ভ্রমণ প্রিয় যে চোখ, মানে ভ্রমণ প্রিয় মানুষগুলোকে, যেই মানুষদের চোখ এখানে রয়েছে সেই মানুষদের চোখের কথা বলা হয়েছে। কবিরা যখন 3 পাহাড় নামক জায়গাটিতে গিয়ে নামলেন তখন সেখানকার প্রাকৃতিক অবস্থা কেমন ছিল? দেখো, কবিরা যখন সেই 3 পাহাড়ে গিয়ে নামলেন সেখানে ছিল জনমানবহীন স্টেশন এবং আকাশ ভরা তারা। 3 পাহাড় নামক একটি জায়গায় এলে সকলের কি হতে পারে? 3 পাহাড় নামক একটি জায়গায় এলে সকলে পথ হারিয়ে ফেলতে পারে। সেদিকেই পথ আছে। কোন দিকে? কবি মনে করেছেন পথ হারিয়ে তুমি যেদিকেই যাও সেদিকেই তুমি পথ খুঁজে পাবে বা সেদিকেই পথ আছে। কোথায় পথের সন্ধান পাওয়া যায়? ঝর্ণা, টিলা, কাদর, পাথর ইত্যাদি বিভিন্ন জায়গায় পথের সন্ধান পাওয়া যায়। স্বপ্নে কথা কয়। কে স্বপ্নে এসে কথা কয়? দেখো, প্রকৃতি স্বপ্নে এসে কথা কয়। আলোর ঘোমটা কিভাবে খোলে? পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে। স্বপ্নে কিভাবে প্রকৃতি এসে কথা বলে? ঘাসুর ঘুসুর, ফাসুর ফুসুর ইত্যাদি ভাবে প্রকৃতি স্বপ্নে এসে কথা বলে। পূব আকাশে আস্তে ধীরে কে ঘোমটা খোলে? দেখো, পূব আকাশে আস্তে ধীরে আমাদের যে পৃথিবী সেই পৃথিবী ঘোমটা খোলে। শান্ত সবুজ গা ভেসে ওঠে কোথায়? শান্ত সবুজ গা ভেসে ওঠে 3 পাহাড়ের কোলে। সহজ করে কোথায় বাঁচা সম্ভব নয়? সহজ করে খাঁচায় বাঁচা সম্ভব নয়। 3 পাহাড়ের নকশিকাথায় কি শোনা যায়? 3 পাহাড়ের নকশিকাথায় শিশুদের কলরব শোনা যায়। এবারে আমি 3 পাহাড়ের কোলে থেকে 2-4টি সমাস তোমাদের সাথে আলোচনা করছি, তোমাদের হয়তোবা কাজে লাগতে পারে। নকশি কাথা, নকশি চিহ্নিত কাথা, মধ্যপদলোপী কর্মধারায়। বনভূমি, বন দ্বারা পরিবেষ্টিত ভূমি, মধ্যপদলোপী কর্মধারয়। মনোভূমি, মনোরূপ ভূমি, রূপক কর্মধারয় সমাস। কলরব, রব কলের, উপমিত কর্মধারয়। 3 পাহাড়, 3টি পাহাড়ের সমাহার, এটি দ্বিগু সমাস, যদিও তোমাদের এই দ্বিগু সমাস সিলেবাসে নেই। আস্তে ধীরে, আস্তে ও ধীরে দ্বন্দ্ব সমাস। হাওয়া বিলাসী, হাওয়ার বিলাসী, সম্বন্ধ তৎপুরুষ, এই সম্বন্ধ তৎপুরুষও তোমাদের সিলেবাসে নেই। এবার আমরা পরবর্তী যে কবিতাটি রয়েছে সেই কবিতার দিকে এগিয়ে যাব। এবারে আমরা শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির সংক্ষিপ্ত রূপ দেখে নেব, তারপর আমরা কবিতাটির 2-1টি ছোট ছোট প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এই কবিতাটিতে কবি দেখাতে চেয়েছেন সমগ্র বিশ্ব জুড়ে চলছে সাম্রাজ্যবাদী শক্তির লেলিহান আগ্রাসন। সাধারণ মানুষ আজ দলিত, মথিত, অত্যাচারিত। তাই একত্রিতভাবে সবাইকে বেঁচে থাকতে হবে। কারণ আমাদের ডান দিকে রয়েছে ধস, বাঁ দিকে রয়েছে গিরিখাত, মাথার উপর রয়েছে বোমারু বিমান এবং পায়ের নিচে রয়েছে হিমানি মানে বরফ। তো এবার সাধারণ মানুষ কোথায় যাবে? তার চারিদিক দিয়ে কিন্তু তাকে আবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের সামনে কোনো পথ নেই, আমাদের ঘরবাড়ি সবই ধ্বংস হয়ে গিয়েছে। যুদ্ধ আমাদের ঘর ভেঙে চুরে একাকার করে দিয়েছে। আমাদের বাড়িতে কোনো শিশু জীবিত নেই, শিশুদের সব বা লাশ এদিক ওদিক ছড়িয়ে পড়ে রয়েছে। আমাদের কোনো সংস্কৃতি নেই, আমাদের কোনো ইতিহাস নেই, যদিও বা আমাদের কোনো ইতিহাস থেকেও থাকে সেটি হলো বিকৃত ইতিহাস, বা সেই ইতিহাসে আমাদের কোনো স্থান থাকে না। দেখো, মানুষ আছে বলেই তো এই পৃথিবীর অস্তিত্ব রয়েছে। মানুষ যদি না থাকতো এই পৃথিবী কিভাবে চলতো? মানে পৃথিবী হয়তো চলতো কিন্তু পৃথিবী জঙ্গলাকীর্ণ হয়ে যেত। আর এই পৃথিবীর মানুষ
আজ কিন্তু বিপন্ন। এই বিপন্নতার হাত থেকে বাঁচতে হলে সাধারণ মানুষকে একত্রিত হয়ে বাঁচতে হবে, সকলের হাতে হাত দিয়ে মানুষকে বাঁচতে হবে। এই কথাটি কবি এই কবিতায় বলেছেন। আমি আরো ডিটেলসে ভালোভাবে দেওয়া রয়েছে, তোমরা প্লে লিস্টে ঢুকে একটু দেখে নেবে, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। এবার আমি ছোট ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের ডান পাশে কি রয়েছে বলো তো? আমাদের ডান পাশে রয়েছে ধস, আর আমাদের বাঁ দিকে কি? বাঁ দিকে রয়েছে গিরিখাত। আমাদের মাথার উপরে কি? মাথার উপরে রয়েছে বোমারু বিমান। আর আমাদের পায়ের নিচে কি? পায়ের নিচে রয়েছে হিমানি মানে বরফের স্তূপ। আমাদের ঘরের কি হয়েছে? আমাদের ঘর যুদ্ধে উড়ে গিয়েছে। শিশুদের সব কোথায় ছড়িয়ে রয়েছে? শিশুদের সব ছড়িয়ে রয়েছে কাছে দূরে। আমাদের পথ নেই আর, এই কথাটির অর্থ কি? দেখো, আমাদের পথ নেই আর এই কথাটির অর্থ হলো আমাদের বেঁচে থাকার আর কোনো অধিকার এখানে নেই। আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কথাটির অর্থ কি? আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কথাটির অর্থ হলো আমাদের একত্রিতভাবে একসঙ্গে বসবাস করতে হবে। আমাদের ইতিহাস নেই। কেন ইতিহাস নেই? দেখো, ইতিহাস আমাদের নেই এই কারণেই যে আমাদের মতো সাধারণ লোকেদের কথা ইতিহাসে কেউ লেখে না। সেই ইতিহাসে লেখা হয় রাজাদের কথা, বড় বড় নেতৃত্বদের কথা। সাধারণ মানুষের কথা ইতিহাস কখনো লেখে না, বা যদি কখনো লিখেও থাকে সেটি হয় বিকৃত বা পাল্টানো। আমরা ভিখারি 12 মাস, এই কথাটির অর্থ কি? দেখো, সাধারণ মানুষ ভিখারি 12 মাস, কারণ তারা সর্বহারা শ্রেণীর মানুষ। তাদেরকে শোষণ করা হচ্ছে, লুণ্ঠন করা হচ্ছে এবং তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাই তারা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, এই কথাটি কেন মনে হয়েছে? দেখো, সাধারণ মানুষ নিজেই জানে না সে আর কতদিন বেঁচে থাকবে বা তার অস্তিত্ব আর কতদিন টিকবে। তো সেক্ষেত্রে নিজেরই যখন অস্তিত্ব নিয়ে টানাটানি চলছে, সেক্ষেত্রে পৃথিবীর খোঁজ কে রাখে বলো? তাই তার মনে সন্দেহ রয়েছে, পৃথিবী হয়তো বেঁচে আছে। আমরা ফিরেছি দৌড় দৌড়, তার মানে আমরা ফিরেছি দৌড় দৌড় এখানে বলা হয়েছে কেন? দেখো, সাধারণ মানুষ আজ ভিখারিতে পরিণত হয়েছে, আর ভিক্ষা করতে হলে তোমাকে দৌড় দৌড় যেতেই হবে, আর এই কারণেই আমরা দৌড়ে দৌড়ে পৌঁছেছি। আয় আরো হাতে হাত রেখে, এই কথাটির অর্থ কি? কবি বোঝাতে চেয়েছেন যে সকলকে একত্রিতভাবে এখানে বসবাস করতে হবে। সকলে যদি একত্রিতভাবে না বসবাস করে তাহলে তারা বাঁচতে পারবে না। তাই হাতে হাত রেখে সবাইকে একসাথে বসবাস করতে হবে। দেখো, 2-3টে সমাস নিয়ে আলোচনা করছি। গিরিখাত, সেই গিরিখাতের সমাস হবে গিরির মধ্যবর্তী খাত, মধ্যপতিলোপী কর্মধারয় সমাস। চোখমুখ, চোখ ও মুখ দ্বন্দ্ব সমাস। 12 মাস, 12টি মাসের সমাহার, এটি দ্বিগু সমাস, তোমাদের সিলেবাসে নেই, এমনি জেনে রাখো। এবার আমরা পরবর্তী যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এবারে আমরা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একাকারে যে কবিতাটি রয়েছে সেই একাকারে কবিতাটি নিয়ে আলোচনা করব। এই একাকারে কবিতাটিতে সুভাষ মুখোপাধ্যায় বলতে চেয়েছিলেন যে হিন্দু ও মুসলমান এক আত্মা, এক ভাই। আসলে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি সুন্দর দলিল বলতে পারো এই কবিতাটি। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় হিন্দু, না হয় মুসলিম, এটি কবি এখানে বলতে চেয়েছেন। আমরা যে বাড়িধারা মানে যে জল, আমরা হিন্দুরা বলি জল এবং মুসলমানরা বলে পানি, আসলে জিনিসটি তো একই। জলের অপর নামই তো জীবন। একই ঝর্ণা তলায় বসে এই জলকেই প্রাণের তৃষ্ণা নিবারণের জন্য ব্যবহার করুক সবাই, একথাটি কবি মনে করেছেন। তিনি আরো বলেছেন, হিন্দুর মা আর মুসলমানের আম্মা এক আসনে বসে সকলের ভালোর জন্য বা তাদের সন্তানের জন্য মঙ্গল কামনা করছেন। আর তিনি বলেছেন, কোরআনের সুরের সঙ্গে উপনিষদের যে মন্ত্র, সেই মন্ত্র যেন একাকার হয়ে যায়। আসলে এই কবিতাটি হলো ধর্মীয় সহাবস্থান। এই ধর্মীয় সহাবস্থানকে এক স্থানে রাখা হয়েছে এই কবিতায়। এসো এই ঝর্ণার সামনে। কবি কাদের ঝর্ণার সামনে আসতে বলেছেন? কবি হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে ঝর্ণার সামনে
আসতে বলেছেন। ঝর্ণা কিসের প্রতীক? ঝর্ণা হলো জীবন ধারণের প্রতীক। মুসলমানরা যে বাড়িধারা, সেই বাড়িধারাকে কি বলে? মুসলমানরা বাড়িধারাকে পানি বলে, আর হিন্দুরা কি বলে? হিন্দুরা জল বলে। একসঙ্গে একাকারে ভরে নেই, কি ভরে নেই? কবি বলতে চেয়েছেন একসঙ্গে একাকারে ঝর্ণা ধারা থেকে জল ভরে নেই। জল ভরার কারণ কি? দেখো, জীবন চালাতে হলে বা জীবন অতিবাহিত করতে হলে জল অবশ্যই ভরতে হবে। কে বা কারা জপমালা হাতে প্রার্থনা করছেন? হিন্দুর মা আর মুসলমানের আম্মা জপমালা হাতে প্রার্থনা করছেন। জপমালা হাতে প্রার্থনা করার কারণ কি? দেখো, বিশ্বজোড়া শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য জপমালা হাতে প্রার্থনা করার প্রয়োজন রয়েছে। মা আর আম্মা কোথায় বসে রয়েছেন? মা আর আম্মা এক আসনে বসে রয়েছেন। মা আর আম্মা এক আসনে বসে কি করছেন? মা আর আম্মা এক আসনে বসে বিশ্বজোড়া শান্তির জন্য প্রার্থনা করছেন। কোরআনের সুরের সঙ্গে কি মিশে যাচ্ছে? কোরআনের সুরের সঙ্গে উপনিষদের মন্ত্র মিশে যাচ্ছে। ভোরের আজান কিসের সঙ্গে মিশে যাচ্ছে? ভোরের আজান প্রভাত ফেরির শব্দের সঙ্গে মিশে যাচ্ছে। এবার আমরা দু একটি সমাস দেখে নেব। নত জানু, নত যে জানু, এটা কর্মধারয় সমাস। প্রভাত, প্রকৃষ্ট রূপে ভাত, এটা অব্যয়ভাব সমাস। প্রভাত ফেরি, প্রভাতকালীন ফেরি মধ্যপদলোপী কর্মধারয়। একাকারে, এক যে কারে সাধারণ কর্মধারায়। এবার আমরা লাস্ট যে কবিতাটি রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান, সেটি নিয়ে আলোচনা করব। কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান খুব সুন্দর একটি কবিতা। এই কবিতাটি পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য এই কবিতায় গানকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন কবি। কবি বারবার অনুরোধ করেছেন যারা অস্ত্রধারী, সেই সমস্ত অস্ত্রধারী মানুষকে যে তোমরা তোমাদের হাতের অস্ত্রকে ফেলে দাও এবং তোমরা হাতে অস্ত্র হিসাবে গানকে ব্যবহার করো, তবেই সমাজে সুখ এবং শান্তি ফিরে আসবে। কবির এই ভাবনা আসলে হাজার কোটি মানুষের ভাবনা। আসলে কবি জানেন বা বুঝতে পেরেছিলেন গানের বর্মকে সাথে নিয়েই আমাদের যে গুলি বা বুলেট, সেই বুলেটকে তাড়ানো সম্ভব। কিন্তু কবি এটাও বলেছেন যে কবির কাছে গানের সম্বল তো রয়েছে মাত্র একটা বা দুটো, এবং কবি এই একটা দুটো গানকেই খড়কুটো হিসেবে ব্যবহার করে এই অস্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছেন। কবি গানের রাজা কোকিলের সুরের মাধ্যমেই বাজ, চিল, শকুন ইত্যাদি বড় বড় যুদ্ধবাজ পাখিদের রুখতে চেয়েছেন। আর কবি এটাও বলেছেন অস্ত্র ত্যাগ করলে আমরা দেখতে পাবো ময়ূরপুচ্ছ মাথায় লাগিয়ে শ্রীকৃষ্ণ বা ঋষি বালক আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছেন। আরো ডিটেলসে যদি তোমরা জানতে চাও বা দেখতে চাও ভিডিওটি, তাহলে প্লেলিস্ট ঢুকে অবশ্যই দেখে নেবে, সেখানে আরো ডিটেলসে দেওয়া রয়েছে। এবার আমি দু একটি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। অস্ত্র কোথায় রাখতে হবে? অস্ত্র রাখতে হবে পায়ের তলায়। আমি এখন হাজার হাতে পায়ে, এই কথাটির অর্থ কি? কবি জানেন কবির সাথে আরো প্রচুর মানুষ রয়েছে, যেহেতু প্রচুর মানুষের প্রতিনিধি হয়ে কবি কথা বলছেন, তাই তাদের হাত পাকেও কবি নিজের হাত পা হিসেবে ধরে নিয়েছেন, তাই এখন তার হাজার হাত পা। হাজার হাত পায়ে কবি কি করেন? হাজার হাত পায়ে কবি উঠে এসে দাঁড়ান এবং হাত নাড়িয়ে বুলেট তাড়ান। কবি তার গায়ে কি পরেছিলেন? কবি তার গায়ে গানের বর্ম পরেছিলেন। দেখো, কবি এই কবিতায় কটি গান জানেন বলেছেন? কবি এই কবিতায় মাত্র দুটি একটি গান জানেন এই কথা বলেছেন। আঁকড়ে ধরি এ খড়কুটো। খড়কুটো কি? দেখো, খড়কুটো হচ্ছে দুটি একটি গানের কথা এখানে বলা হয়েছে। কবি কোথায় রক্ত মোছেন? কবি গানের গায়ে রক্ত মোছেন। মাথার উপরে কি ঘুরে বেড়ায় বলে কবি মনে করেছেন? মাথার উপরে চিল শকুনের দল ঘুরে বেড়ায় বলে কবি মনে করেছেন। কে গান বাঁধবে এটা বলেছেন কবি? দেখো, কোকিল এখানে গান বাঁধবে
এই কথা কবি বলেছেন। আদুর গায়ে কে দাঁড়িয়ে থাকবেন, কবি বলেছিলেন। আদুর গায়ে এক ঋষি বালক দাঁড়িয়ে থাকবে, এটা কবি বলেছিলেন। ঋষি বালকের মাথায় কি গোজা রয়েছে, ঋষি বালকের মাথায় ময়ূরের পালক বা ময়ূরপুচ্ছ গোজা রয়েছে। তোমায় নিয়ে বেড়াবে গান, কোথায় বেড়াবে, তোমায় নিয়ে গান বেড়াবে দেশে গায়ে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। মাথার উপর যে চিল শকুন উড়ে বেড়াচ্ছে তারা কিসের প্রতীক, মাথার উপর যে চিল শকুন উড়ে বেড়াচ্ছিল তারা সাম্রাজ্যবাদী শক্তির প্রতীক। এবার লাস্টে দু একটি সমাস বলে এই আলোচনাটি শেষ করব। খড়কুটো, খড় ও কুটো দ্বন্দ্ব সমাস। ঋষি বালক, যে ঋষি সেই বালক সাধারণ কর্মধারয় সমাস। দেশে গায়ে, দেশে ও গায়ে দ্বন্দ্ব সমাস। ময়ূর পালক, ময়ূরের পালক সম্বন্ধ তৎপুরুষ, এটা তোমাদের সিলেবাসে নেই। দেখো এই পর্যন্তই ছিল কবিতাটির আলোচনা বা 4টি কবিতার আলোচনা। এর পরের যে ভিডিওটি আমি তৈরি করব সেটি হলো দান প্রতিদান, কাবুলিওয়ালা এবং পোস্টমাস্টার, এই 3টি থেকে সামান্য সামান্য বিষয়বস্তু এবং সামান্য ছোট প্রশ্ন। তাহলে এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের সবাইকে শুভকামনা, সবার পরীক্ষা ভালো হোক। খুব তাড়াতাড়ি আবার ওই ভিডিওটি নিয়ে আমি হাজির হব।